গুড মর্নিং স্টুডেন্ট। আজকে তোমাদের যে চ্যাপ্টারটা নিয়ে এসেছি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হিসেবে দেখাবো বলে, সেটা তোমাদের বেসিক কেমিস্ট্রি, দ্যাট মিনস ফার্স্ট সেমিস্টার ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারে খুব একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, অ্যাভোগাড্রো কনসেপ্ট অ্যান্ড অ্যাসিড বেস অ্যান্ড সল্ট। ঠিক আছে, তো অ্যাভোগাড্রো কনসেপ্ট অ্যাসিড বেস সল্টের ক্লাস ভিডিও অলরেডি আমি কিন্তু তোমাদের আপলোড করেছি তোমরা ভিডিও চাইলে দেখতে পারো। তো আজকে যেটা তোমাদের করব সেটা হচ্ছে তোমাদের যে অ্যাভোগাড্রো কনসেপ্ট অ্যাসিড বেস সল্ট রয়েছে তাকে পুরোটাই আমি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রেডি করেছি। সেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটাকে এক যে ভিডিও ফরম্যাটে তোমাদের দেবো, যেরকম প্রত্যেকটা চ্যাপ্টারের আমি দিয়ে থাকি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, জিনিসটা একটু ভালো করে বুঝলে তোমাদের বলতেও সুবিধা হবে। ঠিক আছে, তো এখান থেকে প্রচুর ছোট কোশ্চেন এবং প্রচুর সামস আসে, অঙ্ক আসে, যেগুলো তুমি যদি তোমার ক্লিয়ার কাট আইডিয়া থাকে তাহলে কিন্তু তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে। ঠিক আছে, তো শুরু করছি তাহলে আজকে অ্যাভোগাড্রো কনসেপ্ট। নেক্সট স্লাইডে আমরা যাচ্ছি। দেখো, প্রথমে বলি, তোমরা গত চ্যাপ্টার যেটা পড়েছিলে কেমিক্যাল বন্ডিং, সেই কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার তোমরা দেখেছিলে যে আমাদের পরিবেশে বিভিন্ন ধরনের অ্যাটম থাকে, যারা কি করছে না, তারা নিজেদের মধ্যে জয়েন্ট হয়ে মলিকুল তৈরি করছে। যদি সেম অ্যাটম যুক্ত হয় তাকে আমরা বলি এলিমেন্টারি মলিকুল, আর যদি আমরা ডিফারেন্ট অ্যাটম যুক্ত হয়ে যদি মলিকুল তৈরি তাকে বলি আমরা কম্পাউন্ড মলিকুল। তো এই এলিমেন্টারি মলিকুল বলো, কম্পাউন্ড মলিকুল বলো, আমাদের পরিবেশে প্রচুর পরিমাণে তৈরি হয়। তো তাদের যদি আমরা আলাদা আলাদা করে জিনিসপত্রগুলো, তাদের যদি প্রপার্টি মনে রাখতে হয়, তাদের সঙ্গে রিলেশন করে মনে রাখতে হয়, তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে খুব অসুবিধে। সেই কারণের জন্য আমরা কি করছি না, আমরা একটা এমন প্রসেস ইউজ করছি যে প্রসেসটা একবার মনে রাখলে সমস্ত এলিমেন্ট বা সমস্ত মলিকুলের ক্ষেত্রে সেই প্রসেসটা কিন্তু আমরা কাজে লাগাতে পারবো। তো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি না, প্রথমে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে অ্যাভোগাড্রো হাইপোথিসিসটা কি। আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে যে কোনো ধরনের যে মলিকুল, সেই মলিকুলগুলোর সঙ্গে একে অপরের সঙ্গে কিভাবে আমরা রিলেশন রাখবো, কিভাবে তাদেরকে মনে রাখবো। সেই মনে রাখার জায়গা থেকে শুরু করে আমরা অ্যাভোগাড্রো হাইপোথিসিসটাকে আমরা ইন্ট্রোডিউস করি। অ্যাভোগাড্রো হাইপোথিসিসটা কি, এখানে বলছে যে অ্যাভোগাড্রো হাইপোথিসিস হচ্ছে কি না, সেম টেম্পারেচার, এখানে অর হবে না, অ্যান্ড প্রেশার কন্টেন্ট সেম নাম্বার অফ মলিকুলস। তুমি যে কোনো ধরনের গ্যাস নাও না কেন, সেটা এলিমেন্টারি গ্যাস হোক, কম্পাউন্ড গ্যাসই হোক না কেন, যাই হোক না কেন, তার কিন্তু সেম নাম্বার অফ মলিকুল সে কন্টেন্ট করে থাকবে। একেই বলছি আমরা কি অ্যাভোগাড্রো হাইপোথিসিস। একে যদি আমি এক্সপ্লেন করি তাহলে কি দাঁড়াবে না, according to this hypothesis, under same temperature and pressure, 1 liter of hydrogen contains same number of molecules, then 1 liter of oxygen carbon dioxide will also contain same number of molecules. তার মানে 1 লিটার হাইড্রোজেনের মধ্যে যে পরিমাণ হাইড্রোজেন মলিকুল থাকবে, 1 লিটার অক্সিজেন, 1 লিটার কার্বন ডাইঅক্সাইড, তার মধ্যেও সেম নাম্বার অফ মলিকুল থাকবে। এই সংখ্যাটা যে সেম, এটাকেই বলছি আমরা কি অ্যাভোগাড্রো হাইপোথিসিস। ঠিক আছে, নেক্সট স্লাইডে কি আসছি না, তাহলে অ্যাভোগাড্রো হাইপোথিসিস, একটু আগে নাম্বার বললাম যে সেম নাম্বার অফ মলিকুলস, তাহলে আমাদের জানতে হবে যে সেই নাম্বারটা কত, এবং সেই নাম্বারটাকেই বলছি আমরা অ্যাভোগাড্রোস নাম্বার। তাহলে অ্যাভোগাড্রোস নাম্বার কি না, অ্যাভোগাড্রোস নাম্বার যে কোনো সাবস্ট্যান্সে, তুমি সেটা সলিড, লিকুইড, গ্যাস, যে কোনোই হোক না কেন, এলিমেন্ট, কম্পাউন্ড, যাই হোক না কেন, 1 গ্রাম মলিকুলার ওয়েট যদি তুমি তাকে নাও এবং তার মধ্যে যদি মলিকুলের সংখ্যা বিচার করো, সেই সংখ্যাটাকেই বলছি আমরা অ্যাভোগাড্রোস নাম্বার। এবং সেই নাম্বারটা কত না, 6.022 × 10⁻23। দ্যাট মিনস অ্যাভোগাড্রোস নাম্বার, তুমি যে কোনো সাবস্ট্যান্সের ক্ষেত্রে 1 গ্রাম মলিকুলার ওয়েট পরিমাণ সাবস্ট্যান্স নিলে তার সংখ্যা হবে 6.022 × 10⁻23। এবং দ্যাট মিনস আমরা এখানে বলতে পারি যে নাইট্রোজেন, অক্সিজেন, জল, ক্যালসিয়াম কার্বনেট, তুমি যাই নাও না কেন, নাইট্রোজেনের 1 গ্রাম মলিকুলার ওয়েট মানে 28 গ্রাম, অক্সিজেনের 1 গ্রাম মলিকুলার ওয়েট 32 গ্রাম, জলের 18 গ্রাম, ক্যালসিয়াম কার্বনেটের 100 গ্রাম, এই সবই মিলিয়ে এগুলোকে প্রত্যেকটাকেই বলছি আমরা কি না 1 গ্রাম মলিকুলার ওয়েট। এবং এরা ডিফারেন্ট সাবস্টেন্স, নাইট্রোজেন অক্সিজেনের থেকে আলাদা, অক্সিজেন জলের থেকে আলাদা, ক্যালসিয়াম কার্বনেট তো আলাদা,
আলাদাই, এরা যাই হোক না কেন এদের মধ্যে কিন্তু এরা প্রত্যেকেই 1 গ্রাম মলিকুলার ওয়েট 1 গ্রাম মোল পরিমাণ নিয়েছে থাকার জন্য এদের মধ্যে মলিকুলের সংখ্যা হবে অ্যাভোগাড্রোস নাম্বার, দ্যাট মিনস 6.022 ইন্টু 10⁻23। এখানে আমি একটা গ্রাফিক্যাল একটা পিক্টোরিয়াল ছবি দিয়েছি, দেখো এখানে এই যে 6.022 ইন্টু 10⁻23 এটা কার সঙ্গে রিলেটেড না 1 গ্রাম মোল, দ্যাট মিনস 1 গ্রাম মলিকুলার ওয়েট পরিমাণ যে কোনো সাবস্ট্যান্সের মধ্যে মলিকুলের সংখ্যা হবে এইটা। আবার 1 গ্রাম মলিকুলার ওয়েট পরিমাণ যে কোনো সাবস্ট্যান্সের এনটিপিতে নর্মাল টেম্পারেচার এবং প্রেসারে ভলিউমটা কত হয় না 22.4 লিটার, সেই 22.4 লিটারের মধ্যেও মলিকুলের সংখ্যা হবে এইটা। আবার নাম্বার অফ অ্যাটমস ইন 1 গ্রাম অ্যাটম, 1 গ্রাম অ্যাটমের মধ্যে অ্যাটমের সংখ্যা হবে এই সংখ্যাটা, দ্যাট মিনস অ্যাভোগাড্রোস নাম্বার। 1 গ্রাম আয়নের মধ্যেও আয়নের সংখ্যা হবে কি হবে না অ্যাভোগাড্রোস নাম্বার। তো এখান থেকেই আমরা চলে আসছি মোল কনসেপ্টে। মোল কনসেপ্টটা কি না অ্যাকচুয়ালি 1 গ্রাম মলিকুলার ওয়েট পরিমাণ যে কোনো সাবস্ট্যান্সকে আমরা শর্টে বলি কি না মোল, দ্যাট মিনস গ্রাম মোল। এই গ্রাম মোলসটা কি না অ্যাটম, মলিকুলস, আয়ন, রেডিক্যাল যাই হোক না কেন তার এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য নাম্বার অফ C12 অ্যাটমস প্রেজেন্ট ইন 0.012 কেজি অফ কার্বন। ঠিক আছে, এত কেজি কার্বন C12 কার্বনের মধ্যে যত সংখ্যক পার্টিকেল থাকবে সেই সংখ্যাটাকেই বলছি আমরা মোল। দ্যাট মিনস 1 মোল মিনস তার মধ্যে পার্টিকেলের সংখ্যা কত হবে না অ্যাভোগাড্রোস নাম্বার, দ্যাট মিনস 6.022 ইন্টু 10⁻23। ঠিক আছে, এখানেও আমি একই জিনিস একটা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন করেছি, সেটা হচ্ছে 1 মোল বলতে তার মধ্যে অ্যাভোগাড্রোস নাম্বারকে বুঝি আমরা 6.022 ইন্টু 10⁻23, সেটা মলিকুলস হতে পারে, অ্যাটমস হতে পারে, আয়নস হতে পারে। এই সংখ্যাটাকে আমরা এই সংখ্যাটা কার সঙ্গে সমান না এসটিপিতে 22.4 লিটার যে কোনো গ্যাসের ভলিউমের তার মধ্যে যে মলিকুল থাকবে তার সঙ্গে সমান। 1 গ্রাম অ্যাটম পরিমাণ তার সঙ্গে সমান। 1 গ্রাম মলিকুল পরিমাণ যে কোনো সাবস্ট্যান্সে তার মলিকুলের সংখ্যা কত হবে না তার সঙ্গে সমান। 1 গ্রাম আয়ন তার মধ্যে কত আয়ন থাকবে, কত সংখ্যক আয়ন থাকবে তার সঙ্গে সমান। ঠিক আছে, এই সংখ্যাটাকে কিন্তু আমরা কি করতে পারি না আমরা এই এতগুলোর সঙ্গে রিলেট করতে পারি এবং এখান থেকেই আমরা যে বিভিন্ন ধরনের অঙ্ক আসে সেই অঙ্কগুলোকে আমরা ক্লিয়ার করতে পারবো। দ্যাট মিনস আমরা অ্যাভোগাড্রোস নাম্বারের সঙ্গে ভলিউম, অ্যাটম, মলিকুল, আয়নের সঙ্গে আমরা রিলেশন টানলাম। ঠিক আছে, তো আমরা যদি এইগুলো দেখি বা এইগুলো যদি আমাদের খেয়াল রাখি তাহলে অলরেডি আমরা এখান থেকে যে অঙ্কগুলো পড়ে সেগুলোকে আমরা করতে পারবো এবং সেগুলো খুবই আমাদের কাছে ইজি হবে। এই রিলেশনটা খুব ভালো করে মনে রেখো। নেক্সট আসছি অ্যাসিড বেস সল্ট। এই পোর্শনে আমরা আগে অ্যাভোগাড্রো কনসেপ্ট এবং তার সঙ্গে রিলেটেড বিভিন্ন জিনিসপত্রগুলো দেখলাম। তো আজকে এখন আমরা দেখব অ্যাসিড বেস সল্ট রিলেটেড জিনিসপত্রগুলো। তোমাদের সিলেবাসে বিভিন্ন ধরনের অ্যাসিড এবং বেসের থিওরি রয়েছে, তাদের ডেফিনেশন রয়েছে, আমরা একে একে সেগুলো দেখব। প্রথমে যেটা আসি খুব ফেমাস থিওরি, দিস ইজ আরহেনিয়াস থিওরি অফ অ্যাসিড অ্যান্ড বেস। তোমরা খুব ছোটোবেলা থেকে ক্লাস 7-8 থেকেই পড়ে আসছো আরহেনিয়াস থিওরি। আমরা অ্যাসিড এবং বেস সেই থিওরি অনুযায়ী কাকে বলি? অ্যাসিড হচ্ছে সেই সমস্ত সাবস্টেন্স, আগেই বলে রাখা ভালো আরহেনিয়াস থিওরিটা কিন্তু পুরোটাই ওয়াটার সলিউশনের ওপর ডিপেন্ড করে তৈরি। সেই কারণের জন্য আরহেনিয়াস থিওরিতে অ্যাসিড আমরা তাদেরকেই বলি যারা H+ আয়ন দেয় তারা হচ্ছে অ্যাসিড, এবং যারা OH- আয়ন দেয়, দ্যাট মিনস হাইড্রক্সাইড আয়ন দেয়, তারা হচ্ছে বেস। এবং অ্যাসিড বেস নিজেদের মধ্যে রিয়াকশান করলে H+ OH- মিলে জল তৈরি হয়, সেটাই কিন্তু এখানে বলা। ঠিক আছে, নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে এই থিওরির কিছু লিমিটেশন রয়েছে। কি লিমিটেশন রয়েছে? যেমন ধরো আমরা HCl, এই থিওরি অনুযায়ী HCl হচ্ছে কি অ্যাসিড এবং NaOH হচ্ছে বেস, কারণ HCl থেকে H+ বেরোয় এবং NaOH থেকে OH- বেরোয়। দ্যাট মিনস এক্ষেত্রে H+ বেরোচ্ছে অ্যাসিড, OH- বেরোচ্ছে বেস। তাহলে অ্যাসিড এবং বেস নিজেদের মধ্যে রিয়াকশান করে সল্ট এবং ওয়াটার তৈরি করছে, NaCl সল্ট এবং ওয়াটার তৈরি করছে। কিন্তু সেই HClই অ্যামোনিয়ার সঙ্গে যুক্ত হয়ে সল্ট তৈরি করে। তাহলে অ্যামোনিয়াটাকে কি আমরা বেস বলতে পারবো? কারণ অ্যাকর্ডিং টু দ্য আরহেনিয়াস থিওরি অ্যামোনিয়াকে আমরা বেস বলতে পারি না। তার কারণ হচ্ছে কি না অ্যামোনিয়া থেকে হাইড্রক্সাইড আয়ন, OH- আয়ন বেরোয় না।
এই OH মাইনাস আয়ন যদি না বেরোয়, NaOH এ বেরোয় বলে আমি তাকে বেস বলছি, কিন্তু যাতে বেরোয় না বলে তাহলে কিন্তু আমরা তাকে বেস বলতে পারি না। তাহলে আরেনিয়াস থিওরি অনুযায়ী তো অ্যামোনিয়া বেস নয়, তাহলে অ্যামোনিয়াকে আমরা জয়েন করলে HCl এর সঙ্গে তাহলে সেক্ষেত্রেও কিন্তু একই রিয়াকশান হয়, অ্যাসিড বেস রিয়াকশান করে সল্ট তৈরি করছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু অ্যামোনিয়াকে আমরা বলতে পারছি না। তাই অ্যামোনিয়াকে যদি আমরা জলে ডিজলভ করি সেক্ষেত্রে OH মাইনাস আসে ঠিক কথা, কিন্তু এক্ষেত্রে তো অ্যামোনিয়া নর্মাল অবস্থায় প্রায় 99% অ্যামোনিয়া ওয়াটার সলিউশনে ঠিক অবস্থায় থাকে, তো সেক্ষেত্রে কিন্তু অ্যামোনিয়া OH মাইনাস আয়ন দেবে না। তাই সেক্ষেত্রে কিন্তু অ্যামোনিয়াকে আমরা আরেনিয়াস থিওরি অনুযায়ী বেস বলতে পারি না। তাই এক্ষেত্রে অ্যামোনিয়া যে বেস সেটাকে প্রমাণ করতে গেলে কিন্তু আমরা এই আরেনিয়াস থিওরি থেকে আমরা পারি না, এটাই কিন্তু আরেনিয়াস থিওরির একটা ড্রব্যাকস। ঠিক আছে, তো আমরা নেক্সট যে থিওরিতে আসবো সেটাও তোমরা পড়েছো, ব্রোনস্টেড-লাউরি থিওরি। ব্রোনস্টেড-লাউরি থিওরিতে আমরা দেখেছি কি না, অ্যাসিড ইজ এ প্রোটন ডোনার, হাইড্রোজেন আয়ন ডোনার, আর বেস হচ্ছে প্রোটন অ্যাকসেপ্টার। প্রোটন অ্যাকসেপ্ট করলেই সে কি হবে না বেস হবে, এবং অ্যাসিড যদি প্রোটন দেয় তাহলে সে হবে ডোনার। তো ব্রোনস্টেড-লাউরিটা অতটা তোমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট নয়, তোমাদের ক্ষেত্রে যে থিওরিটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি না লুইস থিওরি অফ অ্যাসিড বেস। This is the modern theory of acid base and totally depends on the electronic concept. তাহলে এই অ্যাসিড এবং বেস কাদের বলি লুইস থিওরি অনুযায়ী? না, লুইস থিওরি অনুযায়ী অ্যাসিড আমরা তাকেই বলছি না যারা কি করছে না ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারে, তাদেরকে বলছি আমরা লুইস অ্যাসিড, এবং ইলেকট্রন পেয়ার যারা ডোনেট করতে পারে তাদেরকে বলছি আমরা লুইস বেস। ঠিক আছে, তার মানে আবার বলছি যে যারা নর্মাল সেন্সে ইলেকট্রন পেয়ার ডোনেট করতে পারছে তারা হচ্ছে লুইস বেস, এবং যারা ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করে তারা হচ্ছে লুইস অ্যাসিড। তো এখানে দেখো অ্যামোনিয়া, এটা অ্যামোনিয়ার দুটোই লোন পেয়ার রয়েছে, ইলেকট্রন পেয়ার। এই ইলেকট্রন পেয়ার বোরনকে দান করবে, কারণ বোরন BF3-তে এটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট একটা মলিকুল। এই ইলেকট্রন ডেফিসিয়েন্ট মলিকুলে এর বাইরে কটা ইলেকট্রন রয়েছে? 1 2 3 4 5 6, 6টা ইলেকট্রন রয়েছে। এই 6টা ইলেকট্রন এখান থেকে নাইট্রোজেন থেকে দুটো পেলে 6 2 8টা ইলেকট্রন হবে। দিস ইজ দ্য কোঅর্ডিনেট বন্ড, এবং এক্ষেত্রে কি হচ্ছে না অ্যামোনিয়া দুটো ইলেকট্রন বোরনকে দিচ্ছে, এবং সেক্ষেত্রে অ্যামোনিয়া হচ্ছে লুইস বেস অ্যান্ড বোরন হচ্ছে লুইস অ্যাসিড। এখন লুইস অ্যাসিড মানেই ইলেকট্রন নিয়ে নেবে সেরকম জিনিসপত্র নয়, তার ক্ষেত্রে যদি ইলেকট্রন সে নেওয়ার ক্ষমতা রাখে তাহলে সে নেবে, আবার যদি কেউ যদি ইলেকট্রন পেয়ার ডোনেট করার ক্ষমতা রাখে সে হবে লুইস বেস। দেখো এখানে আমি একটা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন করেছি, বি মাইনাস ইলেকট্রন দান করছে এ প্লাসকে, দ্যাট মিনস এ প্লাস হচ্ছে লুইস অ্যাসিড ইলেকট্রন অ্যাকসেপ্টার, বি মাইনাস হচ্ছে লুইস বেস ইলেকট্রন ডোনার, এবং এদের মধ্যে যে বন্ডটা তৈরি দিস ইজ দ্য কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। দেখো BF3 এখানে রয়েছে, অ্যামোনিয়া এখানে রয়েছে, অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন এখান থেকে ইলেকট্রন পেয়ার দিয়ে বন্ডটা তৈরি করছে। ঠিক আছে, তো এরপরে চলে আসছি আমরা খুব ফেমাস একটা টার্ম, দিস ইজ দ্য অ্যাসিডিটি অফ দ্য বেস অ্যান্ড দ্য বেসিসিটি অফ দ্য অ্যাসিড। অ্যাসিডিটি অফ দ্য বেস কি না, একটা বেস এটা পুরোটাই ডিপেন্ড করছে কিন্তু আরেনিয়াস কনসেপ্টের ওপর। আরেনিয়াস কনসেপ্ট কিন্তু ওয়াটার সলিউশনের ওপর ডিপেন্ডেন্ট। একটা মলিকুল বেস যতগুলো OH মাইনাস দিতে পারে দিস ইজ দ্য অ্যাসিডিটি, সেই তাকে তার সেই সংখ্যাটাকেই বলছি তার অ্যাসিডিটি। যেমন হচ্ছে NaOH একটা OH মাইনাস দেয় তার অ্যাসিডিটি 1, তার মানে বেসের হবে অ্যাসিডিটি আর অ্যাসিডের হবে বেসিসিটি। ঠিক আছে, NaOH এর অ্যাসিডিটি 1, KOH এর বেসিসিটি 1, CaOH হোল টু অ্যাসিডিটি 2। আর বেসিসিটি কি না, বেসিসিটি হচ্ছে তোমার কি না অ্যাসিড একটা মলিকুল যতগুলো H প্লাস আয়ন ডোনেট করতে পারে। যেমন দেখো HCl একটা H প্লাস আয়ন ডোনেট করতে পারে, তার বেসিসিটি 1, H2SO4 2, H3PO4 তারও কিন্তু কি না 3। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এরা হচ্ছে ট্রাইবেসিক অ্যাসিড। H3PO4 নামটা হচ্ছে অর্থোফসফরিক অ্যাসিড।
দেন চলে আসছি আমরা হোয়াট ইজ সল্ট। সল্ট কাকে বলি আমরা? না, সল্ট হচ্ছে এমন কম্পাউন্ড যার মধ্যে ক্যাটায়ন এবং অ্যানায়ন থাকবে এবং অ্যাসিড বেস নিজেদের মধ্যে রিয়াকশান করে সল্ট তৈরি করবে। দিস ইজ দ্য নিউট্রালাইজেশন রিয়াকশান। সেই নিউট্রালাইজেশন রিয়াকশানের মাধ্যমে সল্ট তৈরি হয়, তৈরি হয়ে অ্যাসিডের ক্ষেত্রে সে তার নেগেটিভ পার্টটা নেয়, বেসের ক্ষেত্রে পজিটিভ পার্টটা নেয় এবং সেই পজিটিভ এবং নেগেটিভ পার্ট যুক্ত হয়ে সল্ট তৈরি হয়। ঠিক আছে? আচ্ছা, বিভিন্ন ধরনের আমরা সল্ট পেয়ে থাকি, যেমন হচ্ছে নর্মাল সল্ট। নর্মালি অ্যাসিড এবং বেস নিউট্রালাইজেশন রিয়াকশানের ফলে যেটা উৎপন্ন হচ্ছে নর্মাল সল্ট, যেমন NaCl, কপার সালফেট। বিভিন্ন ধরনের বেসিক সল্ট কি না, বেসিক সল্ট মানে যদি কোনো বেস পার্সিয়ালি নিউট্রালাইজ হয় তাহলে যে ধরনের সল্ট তৈরি হয়, দিস ইজ দ্য বেসিক সল্ট। যেমন হচ্ছে বেসিক জিঙ্ক ক্লোরাইড, বেসিক ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এইগুলো। হ্যাঁ, যেটা বলছিলাম তোমাদের সেটা হচ্ছে কি, বেসিক সল্ট মানে কোনো বেস যদি পার্সিয়ালি নিউট্রালাইজ হয় তাকে বলছি আমরা বেসিক সল্ট, এবং নিউট্রালাইজ হয়ে যদি তৈরি হয় যেমন হচ্ছে বেসিক জিঙ্ক ক্লোরাইড, বেসিক ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এইগুলো। অ্যাসিডিক সল্ট একইভাবে কোনো অ্যাসিড যদি পার্সিয়ালি বেস দ্বারা নিউট্রালাইজ হয় তাকেই বলছি আমরা কি অ্যাসিডিক সল্ট, যেমন হচ্ছে সোডিয়াম বাইসালফেট, সোডিয়াম বাইকার্বনেট, এরা হচ্ছে কি না অ্যাসিডিক সল্ট। উল্টো দিকে ডাবল সল্ট কি না, ডাবল সল্ট হচ্ছে কি না যদি তোমার মোর দ্যান ওয়ান ক্যাটায়ন অ্যানায়ন থাকে সল্টের মধ্যে তাকে বলি আমরা ডাবল সল্ট। যেমন পটাশিয়াম সোডিয়াম টার্টারেট, অ্যালুমিনিয়াম সালফাসিটেট, এইগুলো হচ্ছে কি না ডাবল সল্ট। মিক্স সল্ট কি না, সেখানে যদি একের থেকে বেশি অ্যাসিড এবং বেস যুক্ত হয়ে যদি সল্ট তৈরি হয়, যেমন পটাশিয়াম সালফেট, সোডিয়াম পটাশিয়াম সালফেট, ব্লিচিং পাউডার, এরা হচ্ছে মিক্স সল্ট। কমপ্লেক্স সল্টটা কি না, কমপ্লেক্স সল্টটা হচ্ছে সেখানে হচ্ছে কম্বাইন অফ ডিফারেন্ট কম্পাউন্ড যুক্ত হয়ে, ডিফারেন্ট সল্ট যুক্ত হয়ে কমপ্লেক্স সল্ট তৈরি হয়, যেমন সোডিয়াম সিলভার সায়ানাইড, পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, বিভিন্ন ধরনের সল্ট। তাহলে আমরা সল্টের ব্যাপারে কি কি দেখলাম? নর্মাল সল্ট, বেসিক সল্ট, অ্যাসিডিক সল্ট, তারপরে হচ্ছে ডাবল সল্ট, মিক্স সল্ট, কমপ্লেক্স সল্ট। এই সল্ট জিনিসপত্রগুলোকে আমাদের কিন্তু ভালো করে প্রত্যেকটা এক্সাম্পল ভালো করে মনে রাখতে হবে, তাহলে কিন্তু আমরা জিনিসপত্র সম্পর্কে জানতে পারবো। নেক্সট চলে যাব আমরা কি না, নেক্সট চলে যাব আমরা হাইড্রোলিসিস অফ সল্ট। সল্টের হাইড্রোলিসিস কি না, সল্টের হাইড্রোলিসিস হচ্ছে ধরো কোনো একটা সল্ট তাকে যদি তুমি ওয়াটারের মধ্যে ডিজলভ করো তাহলে কি হবে না, দেখো এখানে সল্ট একটা ওয়াটারের মধ্যে ডিজলভ করলে সেই সল্টটা যে মাদার অ্যাসিড এবং মাদার বেস থেকে তৈরি হয়েছিল সেই মাদার অ্যাসিড এবং মাদার বেসে পরিণত হয়, এবং সলিউশনের নেচার সেই অ্যাসিড এবং বেসের এক রকম হয়ে থাকে। যদি অ্যাসিডটা স্ট্রং হয় সলিউশনের নেচার হবে অ্যাসিডিক, বেস যদি স্ট্রং হয় সলিউশনের নেচার হবে বেসিক। তো দিস ইজ দ্য রিভার্সেবল কন্ডিশন অফ বা রিভার্সেবল রিয়াকশন অফ কার না নিউট্রালাইজেশন রিয়াকশন। নিউট্রালাইজেশন রিয়াকশনের ঠিক উল্টো রিয়াকশন, যেখানে সল্ট ওয়াটারের সঙ্গে রিয়াকশন করে তার মাদার অ্যাসিড এবং বেসটা তৈরি করছে। এখানে দেখো আমি একটা সল্ট নিয়েছি সোডিয়াম অ্যাসিটেট CH3COO, তাকে কিন্তু ওয়াটারের মধ্যে ডিজলভ করেছি, করতে কি হয়েছে না দেখো অ্যাসিটিক অ্যাসিড এবং ওই সোডিয়াম হাইড্রক্সাইড তৈরি করেছে NaOH। এক্ষেত্রে কি হয়েছে না সলিউশনটা কি হবে না স্লাইটলি অ্যালকালাইন হবে, তার কারণ NaOH হচ্ছে কি না স্ট্রং অ্যাসিড। তো যেহেতু ওই NaOH তৈরি হবে Na প্লাস OH মাইনাসের সঙ্গে যুক্ত হবে, আর CH3COOH এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, দিস ইজ দ্য উইক অ্যাসিড। তো সেই কারণের জন্য কি হচ্ছে না সলিউশনের নেচার হবে স্লাইটলি অ্যালকালাইন। ঠিক আছে, তাহলে আমরা আমাদের যে নর্মাল নিউট্রালাইজেশন রিয়াকশন তার ঠিক উল্টো রিয়াকশনটা হচ্ছে কি না হাইড্রোলিসিস অফ সল্ট। তো হাইড্রোলিসিস অফ সল্টের ক্ষেত্রে কিন্তু আমাদের যেটা মনে রাখতে হবে সেটা কি না যে কোনো ধরনের সল্ট সেটা যদি ওয়াটারের সঙ্গে রিয়াকশন করে তাহলে সে তৈরি করবে কি না তার মাদার অ্যাসিড এবং মাদার বেস, সেই মাদার অ্যাসিড মাদার বেসের উপর ডিপেন্ড করে সলিউশনের নেচারটা হবে। যদি স্ট্রং অ্যাসিড হয় তাহলে হবে অ্যাসিডিক সলিউশন, আর যদি বেস স্ট্রং বেস হয় তাহলে হবে বেসিক সলিউশন। ওকে, চলে এসেছি আমরা নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে আমরা কি দেখতে পাচ্ছি না কনসেন্ট্রেশন। দেখো
তোমাদের ক্লাস ভিডিওতে আমি দেখিয়েছিলাম, যেটা চক ডাস্টার মোডে আমি যে ভিডিও তোমাদের দেখিয়েছিলাম, সেখানে কনসেন্ট্রেশন বলতে আমি বলেছিলাম যে কনসেন্ট্রেশন মিন্স ধরো একটা সলিউশন তৈরি হচ্ছে, সেই সলিউশনের মধ্যে সলভ্যান্ট এবং সলিউট থাকবে। সেই সলভ্যান্ট এবং সলিউট যে রয়েছে, সেই সলভ্যান্টের মধ্যে সলিউটটা কী পরিমাণে রয়েছে সেইটা জানার জন্য আমাদের কি দরকার হয় না, সেইটা জানার জন্য আমাদের কনসেন্ট্রেশন টার্মটা আমাদের জানতে হয়। কনসেন্ট্রেশন টার্মটা কি না, কনসেন্ট্রেশন মানে হচ্ছে কোনো একটা সলিউশনের মধ্যে ডিজলভ থাকা সলিউট কি পরিমাণে রয়েছে সেইটাকে নির্ণয় করাটাকেই বলছি আমরা কনসেন্ট্রেশন। আমরা একটা সলিউশনের মধ্যে যদি একটা একক ক্ষেত্রফল কল্পনা করি, সেই একক ক্ষেত্রফলের মধ্যে কতটা সলিউট ডিজলভ রয়েছে সেটাকেই বলছি আমরা কনসেন্ট্রেশন। সেই কনসেন্ট্রেশনকে পরিমাপের জন্য আমরা বিভিন্ন একক ব্যবহার করি, যেমন এখানে দেখতেই পাচ্ছি আমরা মোলারিটি, ফর্মালিটি, নর্মালিটি, মোলালিটি অ্যান্ড মাস পার্সেন্টেজ। আমরা এই 5 ধরনের প্যারামিটার ব্যবহার করি সলিউশনের মধ্যে সলিউটের কনসেন্ট্রেশন জানার জন্য, বা এই 5 প্যারামিটারের সাহায্যে আমরা বিভিন্ন সলিউশনের কনসেন্ট্রেশনটাকে এক্সপ্রেস করি। এখানে দেখতে পাচ্ছ আমরা ডিজিটাল ব্যালেন্সের সাহায্যে একটা নির্দিষ্ট পরিমাণ সাবস্টেন্স তাকে মেপেছি, মাপার পর কনিক্যাল ফ্লাক্সের মধ্যে ভরেছি, ওয়াটার মিশাচ্ছি, এখানে ইথানল দেওয়া রয়েছে, যাই হোক ইথানলের জায়গায় আমরা ওয়াটারও দিতে পারি, কোনো অসুবিধা নেই। করার পর আমরা কি করছি না তাকে আপ টু দ্য মার্ক করছি, এভাবেই আমরা কিন্তু সলিউশন তৈরি করব। এরপরে আমরা দেখে নেব প্রত্যেকটা যে 5 রকম আমরা প্যারামিটার ব্যবহার করছি, সেই প্যারামিটারগুলোকে আমরা কোন জায়গায় কিভাবে ব্যবহার করি। প্রথমে আসছি আমরা নর্মালিটি। নর্মালিটি কাকে বলি আমরা? নর্মালিটি যদি আমরা স্ট্যান্ডার্ড ডেফিনেশন ধরি, নর্মালিটি বলতে বোঝায় দ্য নাম্বার অফ গ্রাম equivalent of the solute present in 1 liter of the solution. গ্রাম ইকুইভ্যালেন্ট সাবস্টেন্স মানে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট পরিমাণ কোনো সাবস্টেন্স যদি 1 লিটার সলিউশনের মধ্যে ডিজলভ থাকে তাকে বলবো আমরা 1 নর্মাল সলিউশন। উল্টো দিকে আমরা যদি বলে থাকি, যেমন ধরো H2SO4 এর ইকুইভ্যালেন্ট ওয়েট কত না 49, তাহলে 49 গ্রাম H2SO4 যদি আমরা 1 লিটার সলিউশনের মধ্যে ডিজলভ থাকে, তাহলে সেই H2SO4 সলিউশনের নর্মালিটিতে প্রকাশ করলে হবে 1 নর্মাল H2SO4 সলিউশন। উল্টো দিকে যদি আমরা মোলারিটি বলি, তাহলে মোলারিটি জিনিসটা কি না, মোলারিটি জিনিসটা হচ্ছে কি না 1 গ্রাম মলিকুলার ওয়েট পরিমাণ সাবস্টেন্স যদি 1 লিটার সলিউশনের মধ্যে ডিজলভ থাকে, যত গ্রাম মলিকুলার সাবস্টেন্স যত 1 লিটার সলিউশনের মধ্যে ডিজলভ থাকলে সেই সংখ্যাটাকেই বলছি আমরা মোলারিটি। যেমন H2SO4 এর ক্ষেত্রে মলিকুলার ওয়েট 98 গ্রাম H2SO4 যদি 1 লিটার সলিউশনের মধ্যে ডিজলভ থাকে, তাহলে তাকে বলবো 1 মোলার সলিউশন বা 1 মোলার H2SO4 সলিউশন। ঠিক আছে, এখানে আমরা পরপর ডেফিনেশনগুলো দেখব। নেক্সট দেখো, আমরা বলছি নর্মালিটি আর মোলারিটির মধ্যে তাহলে পার্থক্য কোথায় না। নর্মালিটিকে আমরা ইকুইভ্যালেন্ট কনসেন্ট্রেশন বলি, মোলারিটিকে বলি আমরা মোলার কনসেন্ট্রেশন। নর্মালিটিকে আমরা গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার দ্বারা প্রকাশ করি, এটাকে আমরা মোলস পার লিটার অফ দ্য সলিউশন দ্বারা প্রকাশ করি, এবং নর্মালিটিকে আমরা বড় এন দ্বারা প্রকাশ করি, মোলারিটিকে আমরা বড় এম দ্বারা প্রকাশ করি। এন মিনস ইকুইভ্যালেন্ট পার লিটার, এম মিনস মোলস পার লিটার। ঠিক আছে, এরপরে চলে আসছি আমরা মোলালিটি। ভালো করে মনে রাখবে, দিস ইজ মোলালিটি, নট মোলারিটি। মোলালিটিটা কি না, মোলালিটি হচ্ছে কি ইজ দ্য অ্যামাউন্ট অফ এ সাবস্ট্যান্স ডিজলভ ইন এ সার্টেন মাস অফ দ্য সলভ্যান্ট। এতক্ষণ আমরা 1 লিটার কথাটা বলছিলাম নর্মালিটি মোলারিটির ক্ষেত্রে, কিন্তু এক্ষেত্রে আমরা কি করছি, এক মাসের কথা বলছি। তো এই যে মাসের কথা বলছি, এটা কিন্তু তোমার মোলালিটির ক্ষেত্রে সম্ভব, কারণ মোলালিটি ডাইরেক্টলি মাসের সঙ্গে রিলেটেড। দ্যাট মিনস অ্যামাউন্ট অফ দ্য সাবস্ট্যান্স ডিজলভ, কতটা সলভেন্টের মধ্যে ডিজলভ রয়েছে সেই পরিমাণ, তাকেই বলছি আমরা মোলালিটি। এটা কিলোগ্রামে ইউনিটে প্রকাশ করা হয়। এখানে আমরা মোলারিটি অ্যান্ড মোলালিটির মধ্যে পার্থক্য করে দিয়েছি। এটা কনসেন্ট্রেশন, এটাও কনসেন্ট্রেশন, যদিও মোলারিটিকে বড় এম দ্বারা প্রকাশ করি, মোলালিটিকে ছোট এম দ্বারা প্রকাশ করি। ডেফিনিশনের ক্ষেত্রে আমরা বলেছি পার লিটার সলিউশন, এখানে পার কিলোগ্রাম অফ দ্য সলভ্যান্ট। ইউনিটও বলে দিয়েছি এখানে।
ইকুয়েশনের ক্ষেত্রে এখানে মোল সলিউশন পার লিটার, এখানে মোল সলিউশন পার কেজি সলভেন্ট, এটা ভলিউম রিলেটেড আর এটা হচ্ছে মাস রিলেটেড। এখানে একটা বড় জিনিস বলতে হবে, সেটা হচ্ছে কি, যেহেতু মোলারিটি ভলিউম রিলেটেড এবং মোলালিটি হচ্ছে মাস রিলেটেড, যেহেতু ভলিউম টেম্পারেচারের সঙ্গে রিলেটেড তাই মোলারিটি টেম্পারেচার রিলেটেড রাশি, কিন্তু মোলালিটি যেহেতু মাস রিলেটেড রাশি সেহেতু কিন্তু এটা টেম্পারেচার রিলেটেড নয়। ঠিক আছে, নেক্সট চলে আসছি আমরা ফর্মালিটি মানে এটা মোলারিটিরই মতো একটা কনসেন্ট্রেশন টাইপ, যদিও যে সমস্ত সাবস্ট্যান্সের মলিকুল হিসেবে অস্তিত্ব নেই, যাদের ফর্মুলা ওয়েটেই অস্তিত্ব থেকে থাকে, তাদেরকেই বলছি কি না ফর্মালিটি এককে আমরা প্রকাশ করি। এই ফর্মালিটি একক যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ফর্মালিটি এককে ফর্মালিটিতে আমরা প্রকাশ করব। যেমন NaCl এর ক্ষেত্রে মলিকুলার ওয়েট বা মলিকুল জেনারেট করে না, সেই কারণের জন্য এরা ফর্মুলা ওয়েট হিসেবে আমরা প্রকাশ করি। মলিকুল এর ক্ষেত্রে হয় না, তার কারণ একটা সোডিয়ামকে কেন্দ্র করে 6টা ক্লোরিন বা একটা ক্লোরিনকে কেন্দ্র করে 6টা সোডিয়াম থাকে। তো সেক্ষেত্রে সেই কারণের জন্য আমরা এদের ক্ষেত্রে NaCl বা যে কোনো ধরনের আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে মেনলি আমরা ফর্মুলা ওয়েট কথাটা ব্যবহার করি। এছাড়া পার্সেন্টেজ স্ট্রেনটা কি না, পার্সেন্টেজ স্ট্রেনটা হচ্ছে একটা 100 ml সলিউশনের মধ্যে কতটা সাবস্টেন্স ডিজলভ রয়েছে সেই সংখ্যাটাকে বলছি আমরা পার্সেন্টেজ স্ট্রেংথ। তো এই 5 ধরনের আমরা কি পড়লাম না, এই 5 ধরনের আমরা সলিউশন এক্সপ্রেস করার আমরা টেকনিক আমরা এখানে দেখলাম, তোমাদের সিলেবাসে রয়েছে। এখানে আমি করে দিয়েছি কি না, এখানে আমরা নিয়ে চলে এসেছি কি দেখো না, এখানে যে আমরা বিভিন্ন ধরনের যে প্যারামিটারগুলো আমরা দেখছিলাম, যেমন নর্মালিটি, মোলারিটি, পার্সেন্টেজ স্ট্রেংথ, ফর্মালিটি, তাদের মধ্যে কিছু কনভার্সন, এগুলো অঙ্কের ক্ষেত্রে খুব কাজে লাগে। কিভাবে নর্মালিটি থেকে আমরা পার্সেন্টেজ স্ট্রেংথে যাব, কিভাবে মোলারিটি থেকে পার্সেন্টেজ স্ট্রেংথে যাব, কিভাবে আমরা নর্মালিটি থেকে মোলারিটি যাব, মোলারিটি থেকে নর্মালিটি যাব, তার একটা সুন্দর আমরা ছক তৈরি করে দিয়েছি। এই ছকটা কিন্তু তোমাদের খুব কাজে দেবে। নর্মালিটি থেকে কিভাবে পার্সেন্টেজ স্ট্রেংথ বা পার্সেন্টেজ স্ট্রেংথ জানলে কিভাবে নর্মালিটি বের করব, মোলারিটি বের করব, কিভাবে মোলারিটি থেকে নর্মালিটিতে যাব বা নর্মালিটি থেকে মোলারিটিতে আসব, সেটা কিন্তু এইটা দেখে আমরা করতে পারবো। ঠিক আছে, হোয়াট ইজ অ্যাসিড বেস টাইট্রেশন? অ্যাসিড বেস টাইট্রেশন হচ্ছে কি, আমাদের যে নেক্সট আমরা স্লাইডে চলে এসেছি অ্যাসিড বেস টাইট্রেশনের ক্ষেত্রে আমরা সেই যে স্লাইড আমরা দেখতে পাচ্ছি সেখানে অ্যাসিড বেস টাইট্রেশনের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি না, আমাদের যে ভলিউমেট্রিক অ্যানালিসিস আমরা যে ল্যাবে প্র্যাকটিক্যাল করব, সেই ল্যাবের যে প্র্যাকটিক্যাল ভলিউমেট্রিক অ্যানালিসিস, সেই ভলিউমেট্রিক অ্যানালিসিসের ক্ষেত্রে আমরা কি করতে পারছি না, আমরা এক ধরনের প্রসেস ব্যবহার করি যেখানে নোন স্ট্রেংথ, আমরা যে আগে যে স্ট্রেংথ পড়লাম সেই নোন স্ট্রেংথ সলিউশনের সঙ্গে আমরা আননোন স্ট্রেংথ সলিউশনের রিয়াকশান করি, আননোন স্ট্রেংথ সলিউশনের ভলিউম এবং তার স্ট্রেংথ যে নির্ণয় করার প্রসেস, তাকেই আমরা টাইট্রেশন বলছি। এই টাইট্রেশন আমাদের ভলিউমেট্রিক অ্যানালিসিস, আমরা যে ল্যাবে বিভিন্ন সাবস্টেন্সের পরিমাণ, তার কনসেন্ট্রেশন যে নির্ণয় করি, তার একটা মেজর একটা প্রসেস, এই টাইট্রেশন প্রসেস। এটা আমরা যতদিন কেমিস্ট্রি নিয়ে আমরা ঘাটাঘাটি করব ততদিন কিন্তু আমাদের এই টাইট্রেশন জিনিসটা সম্পর্কে আমাদের জানতে হবে। কেমিস্ট্রির একটা বড় পার্ট হচ্ছে এই টাইট্রেশন। তো সেইখানে আমরা বিভিন্ন সাবস্টেন্স আমরা করেছি। টাইট্রেশনটা কি না, এই প্রসেস হোয়ার সলিউশন অফ দ্য নোন strength is added to a certain volume of a treated sample containing an indicator। ঠিক আছে, এটা টাইট্রেশন হয়ে গেল, টাইট্রেন্ট হয়ে গেছে, টাইট্রেন্ট হয়ে গেল। এরপরে কি না, ইকুইভ্যালেন্ট পয়েন্ট বা নিউট্রালাইজেশন পয়েন্ট। নিউট্রালাইজেশন পয়েন্ট মানে যেখানে তোমার দুই ধরনের সলিউশন, নন স্ট্রেংথ এবং আননোন স্ট্রেংথ, যেখানে রিয়াকশান এন্ড করবে, সেই জায়গাটাকেই বলছি আমরা ইকুইভ্যালেন্ট পয়েন্ট বা নিউট্রালাইজেশন পয়েন্ট। নেক্সট আমি একটা টাইট্রেশনের ছবি দিয়েছি, দিস ইজ হচ্ছে টাইট্রেশনের জন্য ভেরি ইউজফুল। এটা হচ্ছে বুরেট, নিচে কনিক্যাল ফ্লাক্স রয়েছে। বুরেটে আমরা নোন বা আননোন যে কোনো সলিউশন রাখতে পারি। উপরে যদি নোন সলিউশন রাখি, নিচে আননোন সলিউশন, নিচে যদি নোন সলিউশন রাখি, উপরে আননোন সলিউশন রাখবো। রেখে আমরা কি করব, টাইট্রেশন করব এবং সেক্ষেত্রে আমরা একটা
কি ব্যবহার করি না, আমরা একটা সূত্র ব্যবহার করি, সেটা হচ্ছে কি না V1S1 = V2S2। এটা আমরা অ্যাসিড বেস টাইট্রেশনের ক্ষেত্রে আমরা অ্যাসিডের ভলিউম এবং স্ট্রেংথ আমরা যদি আমাদের দুটো জানা থাকে এবং বেসের যদি ভলিউম জানা থাকে, স্ট্রেংথ যদি না জানা থাকে, তাহলে আমরা কিন্তু সেখান থেকে বের করে নিতে পারবো। দ্যাট মিনস V1S1 V2S2 এর মধ্যে যে কোনো তিনটে যদি আমার জানা থাকে, তাহলে চতুর্থটা আমরা বের করে নিতে পারবো। তো এক্ষেত্রে আমরা দুই ধরনের সলিউশন ইউজ করি, তোমাদের আমি ক্লাস ভিডিওতে বলেছিলাম, একটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন। প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন হচ্ছে যারা সলিউশনের কনসেন্ট্রেশন কখনো চেঞ্জ হয় না সেই ধরনের সলিউশন, যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন, এই ধরনের সলিউশন, অক্সালিক অ্যাসিড সলিউশন। কিন্তু যাদের সলিউশনের স্ট্রেংথ চেঞ্জ হয় তাদেরকে বলছি আমরা কি না সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন। ঠিক আছে, তো যেমন হচ্ছে HCl H2SO4 সলিউশন। তো এখানে বিভিন্ন ধরনের টাইট্রেশনের আমি এই দিয়েছি, তোমাদের স্যাম্পল করে দিয়েছি, যেমন স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস যদি হয় কী ধরনের টাইট্রেশন হবে। ঠিক আছে, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের যদি টাইট্রেশন হয় তাহলে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড নিতে হবে। উইক অ্যাসিড স্ট্রং বেস যদি না হয় ইথানোয়িক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে। স্ট্রং অ্যাসিড উইক বেস যদি হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যামোনিয়ার মধ্যে রিয়াকশান। উইক অ্যাসিড উইক বেস হলে ইথানোয়িক অ্যাসিড অ্যান্ড অ্যামোনিয়ার মধ্যে রিয়াকশান হবে। ঠিক আছে, তো নেক্সট আমরা হচ্ছে চয়েস অফ ইন্ডিকেটারে চলে এসেছি। চয়েস অফ ইন্ডিকেটারটা কি না, আমরা যে এতগুলো রিয়াকশান বললাম সেই রিয়াকশানে প্রত্যেকটাই তো অ্যাসিড বেস টাইট্রেশন, অ্যাসিড বেস রিয়াকশান বলো, অ্যাসিড বেস টাইট্রেশন বলো। অ্যাসিড বেস টাইট্রেশন মিনস অ্যাসিড এবং বেসের সঙ্গে রিয়াকশান করে নিউট্রালাইজ হয়ে তোমার সল্ট এবং ওয়াটার তৈরি করবে। সেই নিউট্রালাইজেশনটা কখন হলো, কতটা অ্যাসিড কতটা বেসকে নিউট্রালাইজ করলো, সেইটা জানার জন্য আমাদের টাইট্রেশন দরকার হয়ে পড়ে। তো আমরা চার ধরনের টাইট্রেশন দেখলাম অ্যাসিড বেসের ক্ষেত্রে, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, উইক অ্যাসিড স্ট্রং বেস, স্ট্রং অ্যাসিড উইক বেস অ্যান্ড কি না উইক অ্যাসিড উইক বেস। তাহলে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের ক্ষেত্রে আমরা ফেনলফথেলিন ইউজুয়ালি আমরা ইউজ করে থাকি। উইক অ্যাসিড স্ট্রং বেসের ক্ষেত্রে আমরা ফেনলফথেলিন ইউজ করে থাকি। স্ট্রং অ্যাসিড উইক বেসের ক্ষেত্রে মিথাইল অরেঞ্জ ব্যবহার করে থাকি। অ্যান্ড উইক অ্যাসিড উইক বেসের ক্ষেত্রে is suitable বলছে neither phenolphthalein nor methyl orange is suitable, no indicator is suitable because it requires a vertical portion of the curve over 2 pH unit। মানে আমরা pH দেখে আমরা কি করতে পারি না তাদের কনসেন্ট্রেশনটাকে তাদের ইন্ডিকেটরটাকে আমরা ইউজ করতে পারি। তো আমরা এখানে চয়েস অফ ইন্ডিকেটর মানে তুমি যে ধরনের টাইট্রেশন করছো স্ট্রং অ্যাসিড নিয়ে না উইক অ্যাসিড নিয়ে না দুটোই স্ট্রং নিয়ে না দুটোই উইক নিয়ে, তার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু ইন্ডিকেটরটাকে চয়েস করব। আমাদের বেশ কিছু কোশ্চেন এখানে আমাদের কাছে চলেই আসে, সেই কোশ্চেনগুলো আমি এখানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি। দেখো, হোয়াট ইজ দ্য অ্যাসিড বেস টাইট্রেশন? অ্যাসিড বেস টাইট্রেশনটা আমি আগেই বললাম যে অ্যাসিড দ্বারা বেসকে, বেস দ্বারা অ্যাসিডকে, অ্যাসিডের তার স্ট্রেন বা ভলিউম নির্ণয় করার প্রসেসকেই বলছি আমরা অ্যাসিড বেস টাইট্রেশন। হোয়াট আর দ্য অ্যাপ্লিকেশন অফ অ্যাসিড বেস টাইট্রেশন? হোয়াট আর দ্য অ্যাপ্লিকেশন অফ অ্যাসিড বেস টাইট্রেশন? অ্যাসিড বেস টাইট্রেশনের অ্যাপ্লিকেশনটা কি? অ্যাসিড বেস টাইট্রেশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা হচ্ছে আমরা কোন জায়গায় ইউজ করব না, আমরা অ্যাসিডের স্ট্রেন জানার ক্ষেত্রে, অ্যাসিডের ভলিউম জানার ক্ষেত্রে, অ্যাসিড বেসের স্ট্রেন বেসের ভলিউম জানার ক্ষেত্রে আমরা এখানে ইউজ করতে পারি। হুইচ ইন্ডিকেটর ইজ ইউজ ইন অ্যাসিড বেস অ্যাসিড বেস টাইট্রেশন? আমরা বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যবহার করতে পারি, ফেনলফথেলিন, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যবহার করি। কিন্তু আমাদের অ্যাসিড এবং বেস তাদের যে পিএইচ রেঞ্জ, আমি আসবো পরে, পিএইচ রেঞ্জের উপর ডিপেন্ড করে আমাদের এগুলো করতে হবে। অ্যাসিড বেস ইন্ডিকেটর আমরা বিভিন্ন ধরনের ইউজ করি, যেমন লিটমাস পেপার, ফেনলফথেলিন, মিথাইল অরেঞ্জ, বিভিন্ন ধরনের ইন্ডিকেটর হবে কি না, ইন্ডিকেটর কালার চেঞ্জ করবে অ্যাসিডে অথবা বেসে, কিন্তু রিয়াকশনের মধ্যে কোনো ইনভলভ হবে না। ঠিক আছে, এরপরে নেক্সট আমরা চলে আসবো পিএইচে। নেক্সট আমরা চলে আসছি নেক্সট স্লাইড, পিএইচ অফ অ্যাসিড অ্যান্ড বেস। পিএইচ জিনিসটা কি? অ্যাকচুয়ালি পিএইচ কথার অর্থ হচ্ছে পাওয়ারফুল হাইড্রোজেন বা পাওয়ার হাইড্রোজেন বা হাইড্রোজেন পাওয়ার অফ হাইড্রোজেন, বা এটাকে বলতে পারি আমরা পোটেন্স হাইড্রোজেন। আমরা বিভিন্ন ধরনের সলিউশন ইউজ করি, যেমন
অ্যাসিড বেস নিউট্রাল সলিউশন। সেই অ্যাসিড বেস নিউট্রাল সলিউশনের মধ্যে আমরা কার ওপর ডিপেন্ড করে বলি না এইচ প্লাসের ওপর ডিপেন্ড করে বলি। সেই এইচ প্লাস সলিউশনের কনসেন্ট্রেশন বা এইচ প্লাসের কনসেন্ট্রেশন কতটা আছে তার উপর ডিপেন্ড করে আমরা পিএইচের আমরা সলিউশনের নেচার বলি, সেটা অ্যাসিডিক হবে না বেসিক হবে না নিউট্রাল সলিউশন হবে। সেই কারণের জন্য বিজ্ঞানী সরেনসন এই পিএইচের জন্ম দেন। পিএইচ কথার অর্থ হচ্ছে পোটেন্স হাইড্রোজেন বা পাওয়ারফুল হাইড্রোজেন। সেই পাওয়ারফুল বা পোটেন্স হাইড্রোজেন দ্বারা আমরা কি করতে পারি, সলিউশনের নেচার আমরা বুঝতে পারি। অ্যাকচুয়ালি পিএইচ সমান আমরা বলতে পারি নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। পিএইচ সমান নেগেটিভ লগারিদম অফ এইচ প্লাস আয়ন কনসেন্ট্রেশন। ঠিক আছে, এই পিএইচের একটা স্কেল হয়, সেই পিএইচ স্কেলটা 0 থেকে 14 পর্যন্ত রয়েছে। এই 0 থেকে 14 পর্যন্ত পিএইচ স্কেল রয়েছে অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে দ্য ক্যালকুলেশন ইজ বেসড অন 0 to 14 স্কেল। দেখতেই পাচ্ছ এখানে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন যে ক্রিয়াকলাপ হয়ে থাকে, যে আমরা যে ওষুধ খাই সেই ওষুধ যে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রিয়াকশান করে থাকে তার পিএইচ রেঞ্জ দরকার। আমরা যে বিভিন্ন ল্যাবরেটরিতে বিভিন্ন রিয়াকশান করে থাকি তার একটা পিএইচ রেঞ্জ দরকার। সেই পিএইচ রেঞ্জ না হলে কিন্তু সেগুলো রিয়াকশান করবে না। তাই একটা নির্দিষ্ট পিএইচ মানে একটা নির্দিষ্ট মিডিয়ামে রিয়াকশান হচ্ছে। দেখতে পাচ্ছ অ্যাসিডিক সলিউশনে লিটমাস পেপার কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, উল্টো দিকে বেসিক সলিউশনে তোমার কিন্তু লিটমাস পেপারের কালারও চেঞ্জ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ পিএইচ অ্যাপ্রিভিয়েশনটা কি, পিএইচ ইজ ইকুয়াল টু নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। ম্যাথমেটিক্যালি আমরা এটাকে এইভাবে এক্সপ্রেস করে থাকি। পিএইচ স্কেলটা কি না তোমার 0 থেকে 14 অবধি রয়েছে। 0 থেকে 7 অন পিএইচ স্কেল আর টার্মড অ্যাজ অ্যাসিডিক রেঞ্জ। পিএইচ রেঞ্জিং ফ্রম 7 to 14 scale is basic range, and pH 7 on pH scale, pH equal to 7 on pH scale is known as a neutral solution. That means 0 are known as strong acidic solution and 14 are termed as strong basic solution. That means আমরা কিন্তু অ্যাসিড এবং বেসের ক্ষেত্রে যে পিএইচ রেঞ্জ পাবো সেটা 0 থেকে 14 অবধি রয়েছে, এবং তার মধ্যে 0টা হচ্ছে স্ট্রং অ্যাসিডিক সলিউশন, 14টা হচ্ছে স্ট্রং বেসিক সলিউশন, 7টা হচ্ছে নিউট্রাল সলিউশন। দেখো আমি এখানে সলিউশনের একটা চার্ট করে দিয়েছি। অ্যাসিডিক সলিউশনের ক্ষেত্রে এইচ প্লাস আয়নের কনসেন্ট্রেশন, এইচ প্লাস আয়ন এইচ জলের সঙ্গে যুক্ত হয়ে H3O প্লাস হয়েছে, H3O প্লাস আয়ন তৈরি হয়েছে। নিউট্রাল সলিউশন, নিউট্রাল সলিউশনের দ্যাট মিনস এইচ প্লাস ওএইচ মাইনাস সমান হয়েছে। বেসিক সলিউশন ওএইচ মাইনাসটা এইচ প্লাসের তুলনায় বেশি হয়েছে। তো অ্যাসিডিক সলিউশনে এইচ প্লাসের কনসেন্ট্রেশন বেশি থাকবে দেন ওএইচ মাইনাস সলিউশন, ওএইচ মাইনাসের কনসেন্ট্রেশন। নিউট্রাল সলিউশনে এইচ প্লাস ওএইচ মাইনাস সমান হবে। বেসিক সলিউশনের ক্ষেত্রে এইচ প্লাস ওএইচ মাইনাস কি হবে না ওএইচ মাইনাসের কনসেন্ট্রেশন বেশি হবে। এখানে আমি একটা স্কেল করে দিয়েছি, পিএইচ স্কেল, পিএইচ 1 থেকে শুরু করে 14 অবধি রয়েছে। দিস ইজ দ্য very acidic region, slightly acidic region, strongly alkaline region, very alkaline region। এটা হচ্ছে নিউট্রাল রিজিয়ন 7। ঠিক আছে, নেক্সট স্লাইডে আমরা চলে যাচ্ছি। আমরা এখানে পিএইচ এর বিভিন্ন ভ্যালু, ইনক্রিজিং অ্যাসিডিটি, এদিকে হচ্ছে ইনক্রিজিং অ্যালকালিনিটি, বেসিক কন্ডিশনটা বেড়ে যাচ্ছে, উপরের দিকে অ্যাসিডিক কন্ডিশন বেড়ে যাচ্ছে, এবং সলিউশনের যে নেচার সেই নেচারের উপর ডিপেন্ড করে কি কি সেই পিএইচ এর রেঞ্জের মধ্যে পড়ে, যেমন সালফিউরিক অ্যাসিড পরে, তারপরে পরে হচ্ছে স্টমাকের যে অ্যাসিড রয়েছে, লেমন জুস পরে, ভিনিগার পরে, টমেটোজ পরে, অ্যাসিড রেন পরে, কফি, পিওর রেন, তারপরে হচ্ছে নর্মাল ডিস্টিলড ওয়াটার, তারপরে সি ওয়াটার, বেকিং সোডা, বিভিন্ন কম্পাউন্ড বিভিন্ন অ্যাসিডিক রেঞ্জের মধ্যে পড়ছে। সেই অ্যাসিডিক রেঞ্জের মধ্যে আমার কিন্তু এখানে এক্সাম্পলগুলো দেওয়া রয়েছে। তোমাদের বোঝার সুবিধার জন্য পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশনটা করে দিয়েছি, ভালো করে লক্ষ্য করো।
নেক্সট চলে আসছি আমরা বিভিন্ন সময় আমাদের এই সমস্ত কোশ্চেন আসে আমাদের কাছে, আমাদের মনে হতেই পারে, যেমন হোয়াট ইজ দ্য পিএইচ স্কেল ইন কেমিস্ট্রি, আমি এটা অলরেডি আগেই আলোচনা করেছি। তো পিএইচ অফ দ্য হিউম্যান বডি, আমাদের হিউম্যান বডির পিএইচ কত, ব্লাড অ্যান্ড বডি টিস্যু আর দ্য অপটিমাইজ পিএইচ অ্যাবাউট 7.2। বিভিন্ন আমাদের বডিতে এটা হচ্ছে কি বলবো আমাদের পিএইচ রেঞ্জ। এ হেলদি বডি saliva and urine test should be approximately 6.6 to 6.8. What is pH full form? pH full form is the negative logarithm of hydrogen ion concentration. pH means powerful hydrogen বা hydrogen potential বা potent hydrogen বলি আমরা। তো is pH of water important? অবশ্যই জলের pH আমাদের ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি আমাদের নর্মাল যে ড্রিঙ্কিং ওয়াটার, সেই ড্রিঙ্কিং ওয়াটারের পিএইচ কিন্তু 7 হয় না। নর্মালি ডিস্টিল ওয়াটার যেটা ল্যাবে আমরা ব্যবহার করি, সেই ডিস্টিল ওয়াটারের কিন্তু পিএইচ 7 হয়। আমরা যে নর্মাল ওয়াটার খাই সেটা কিছুটা বেসিক রিজিয়নের দিকে হয়ে থাকে, কারণ তার মধ্যে বিভিন্ন রকমের সল্ট ডিজলভ থাকে বলে। ঠিক আছে, এছাড়াও হোয়াট হ্যাপেন্স হোয়েন পিএইচ ইজ টু হাই, যদি পিএইচটা খুব বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কী হবে, বেসিক ধরনের নেচার চলে আসবে। হোয়াট কজেস হাই পিএইচ ইন ওয়াটার, পিএইচ যদি হাই হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই জলটাকে ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে আমাদের খাওয়া যাবে না, এবং সেক্ষেত্রে কিন্তু সেই ওয়াটারের মধ্যে যে সমস্ত অ্যাকোয়াটিক লাইফ থাকবে তাদের কিন্তু ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। হোয়াট ইজ দ্য পিএইচ অফ দ্য ব্লাড? Human have the typical pH range 7.35 to 7.45. That means blood is of course very alkaline or normal. ঠিক আছে, who discovered the pH? Sorenson discovered the pH. ঠিক আছে, তো এরপরে নেক্সট চলে আসবো আমরা বাফার সলিউশন। দেখো নেক্সট চলে এসেছি আমরা বাফার সলিউশনে। বাফার সলিউশনটা কি, আমরা যে একটু আগে পিএইচ পড়লাম, সেই পিএইচ সলিউশনের সঙ্গে রিলেটেড হচ্ছে বাফার সলিউশন। বাফার সলিউশন কি, ধরো একটা অ্যাসিডিক সলিউশন, তার একটা পিএইচ নির্দিষ্ট রয়েছে, সেখানে যদি তুমি এক্সট্রা অ্যাসিড সলিউশন অথবা বেসিক সলিউশন দাও তাহলে তার কিন্তু পিএইচের পরিবর্তন হবে। কিন্তু এমন অনেক ধরনের সলিউশন আছে যাদের কিন্তু তোমার একটা নির্দিষ্ট পিএইচ, কিন্তু তার মধ্যে তুমি যদি কিছুটা অ্যাসিড বা কিছুটা বেসিক সলিউশন দাও অল্প পরিমাণে, তাহলে কিন্তু তার পিএইচের কোনো পরিবর্তন হয় না। আমাদের শরীরের মধ্যে এমন অনেক জায়গা রয়েছে যেখানে কনস্ট্যান্ট পিএইচের রিয়াকশান হয়, এবং সেক্ষেত্রে কিন্তু পিএইচটাকে নির্দিষ্ট রাখা দরকার। সেই পিএইচটাকে নির্দিষ্ট রাখে কে না বাফার সলিউশন। বাফার সলিউশনের কাজ কি, পিএইচটাকে নির্দিষ্ট ফরমেশনে রাখা, পিএইচটাকে নির্দিষ্ট কনস্ট্যান্ট রাখা। সেখানে যদি অল্প পরিমাণে অ্যাসিড এবং বেস থাকে তার এফেক্টটাকে নিউট্রালাইজ করিয়ে দিয়ে পিএইচের ভ্যালুটাকে ঠিক রাখা। দিস ইজ দ্য বাফার সলিউশন। আমরা বিভিন্ন ধরনের বাফার সলিউশন নর্মালি পাই। ব্লাড হচ্ছে আমাদের এক ধরনের বাফার সলিউশন, এনজাইম, এদের কিন্তু পিএইচটা একটা নির্দিষ্ট পরিমাণের থেকে থাকে। ঠিক আছে, তো আমরা এরপরে এই বাফার সলিউশনের কি অ্যাকশন সেটার মধ্যে চলে যাব। তার আগে দেখে নেব যে নেক্সট স্লাইডে যে কত ধরনের বাফার সলিউশন আছে। এক হচ্ছে অ্যাসিডিক বাফার সলিউশন, আর একটা হচ্ছে অ্যালকালাইন বাফার সলিউশন। অ্যাসিডিক বাফার সলিউশন কি, অ্যাসিডিক বাফার সলিউশন হচ্ছে যে কোনো ধরনের উইক অ্যাসিড এবং তার সল্ট, সেটাই হচ্ছে অ্যাসিডিক বাফার সলিউশন। এর ক্ষেত্রে কি হয় না, পিএইচটা লেস দ্যান 7 হয়। যেমন হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিটেটের যে সলিউশন, সেটাকেই বলছি আমরা বাফার সলিউশন। এর পিএইচ হয় 4.74 অ্যাসিটিক অ্যাসিড অ্যান্ড সোডিয়াম অ্যাসিটেট। উল্টো দিকে যদি আমরা দেখি যে বেসিক বাফার সলিউশন, দে কন্টেন্টস এ উইক বেস অ্যান্ড এ সল্ট অফ উইক বেস অ্যান্ড দ্য সল্ট অফ উইক বেস। তার মানে হচ্ছে একটা উইক বেস নিয়ে তৈরি হয় এবং সেই বেসের একটা সল্ট থাকে, যেমন হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড অ্যামোনিয়াম ক্লোরাইড একসঙ্গে মিশলে এর পিএইচ রেঞ্জটা হয় কিন্তু 9.25, এবং এটা বাফার সলিউশন, বেসিক বাফার সলিউশন, যার পিএইচটা বেসিক রেঞ্জের দিকে হয়ে থাকে। তো
তো বাফার ক্যাপাসিটিতে কি হয় না, বাফার ক্যাপাসিটি মিনস অর বাফার কিভাবে তার নিজেকে নিয়ন্ত্রণ করে পিএইচকে কনস্ট্যান্ট রাখার জন্য, না ধরো তুমি একটা অ্যাসিডিক বাফার সলিউশন নিয়েছো যেখানে হচ্ছে CH3COO আছে, CH3COOH আছে, দুটোই ভেঙে গেছে। এরপরে তুমি যদি এখানে অ্যাসিড সলিউশন দাও তাহলে কি হবে, H প্লাসের পরিমাণটা বাড়বে। আবার কি হবে, H প্লাসের পরিমাণটা বাড়লে কি হবে, সেই এক্সট্রা H প্লাসকে অ্যাসিটিক অ্যাসিড নিজে ধরে নিয়ে কি করবে না অ্যাসিটিক অ্যাসিড এ পরিণত হয়ে যাবে। উল্টো দিকে তুমি যদি OH মাইনাস দাও, সেই OH মাইনাস কি করবে না OH প্লাসের সঙ্গে যুক্ত হয়ে জলে পরিণত হয়ে যাবে। দ্যাট মিনস আমরা যদি এক্সট্রা H প্লাস আয়ন দিই সেটাও তোমাকে কনজিউম হয়ে যাচ্ছে, উল্টো দিকে যদি এক্সট্রা OH মাইনাস দিই সেটাও কিন্তু কনজিউম হয়ে যাচ্ছে। দ্যাট মিনস আলটিমেট pH অফ দিস বাফার সলিউশন ইজ ফিক্সড। তো আমরা নেক্সট চলে আসবো সলিবিলিটি প্রোডাক্টে। নেক্সট চলে এসেছি আমরা সলিবিলিটি প্রোডাক্টে। দেখো আমরা এতক্ষণ তো সলিউশন নিয়ে কথাবার্তা বলছিলাম, এবং এই পোর্শনটা তোমাদের যেরকম থিওরিতে রয়েছে তেমনি তোমাদের ল্যাবের ক্ষেত্রেও খুবই ইম্পর্ট্যান্ট। এই পোর্শনটা যদি তোমরা ভালো করে না জানো তাহলে ল্যাব তোমাদের কাছে কঠিন মনে হবে। সেই কারণের জন্য এই পোর্শনটা ভালো করে তোমাদের বুঝে নিতে হবে। আমি অলরেডি ক্লাস ভিডিও দিয়েছি এবং পাওয়ার পয়েন্ট ভিডিও তোমাদের দিচ্ছি, যাতে তোমরা আরও ভালো করে বুঝতে পারো। দেখো সলিবিলিটি প্রোডাক্টটা কি না, একটু আগেই তোমরা দেখেছো সলিউশন তৈরি করতে গেলে আমাদের সল্টকে ডিজলভ করতে হবে। কোথায় না সলভেন্টের মধ্যে। সেই সলভেন্টের মধ্যে সল্ট ডিজলভ হয়ে যে সলিউশনটা যেটা তৈরি হবে, দিস ইজ দ্য সলিউশন। এই সলিউশন যখন তৈরি হচ্ছে তার মধ্যে সল্ট ভেঙে যায়, ভেঙে গিয়ে ক্যাটায়ন এবং অ্যানায়নে কনভার্ট হয়। দেখো আমি একটা সল্ট নিয়েছি বেরিয়াম সালফেট। বেরিয়াম সালফেট এই ওয়াটারের মধ্যে ডিজলভ করলে বেরিয়াম 2+ SO4 2- তৈরি হচ্ছে। এই বেরিয়াম 2+ আর SO4 2- নিজেদের মধ্যে ভেঙে গেল, ভেঙে গিয়ে সলিউশনের মধ্যে রয়েছে। এই যে ইকুইলিব্রিয়াম রিয়াকশান, ইকুইলিব্রিয়াম সাইন, এটা ইকুইলিব্রিয়াম রিয়াকশানের একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হয়। সেই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট K সমান আমরা লিখতে পারি বেরিয়াম 2+ SO4 2- এর কনসেন্ট্রেশন গুণফল বাই নিচে থাকবে বেরিয়াম সালফেটের কনসেন্ট্রেশন। সেই বেরিয়াম সালফেটকে K দিয়ে গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে KSP। একে বলি আমরা সলিবিলিটি প্রোডাক্ট কনস্ট্যান্ট, যেটা কার সঙ্গে সমান না ক্যাটায়নের কনসেন্ট্রেশন এবং অ্যানায়নের কনসেন্ট্রেশনের সঙ্গে সমান। এখন এটাই হচ্ছে কি না সলিবিলিটি প্রোডাক্ট। এটা একটা নির্দিষ্ট টেম্পারেচারের ক্ষেত্রে কিন্তু ফিক্সড থাকে। KSP ভ্যালু একটা নির্দিষ্ট টেম্পারেচারের ক্ষেত্রে যে কোনো একটা নির্দিষ্ট সল্টের ক্ষেত্রে কিন্তু ফিক্সড। তো সেই কারণের জন্য আমাদের এই KSP ভ্যালুটাকে খুবই ইম্পর্ট্যান্ট, এবং সলিউশনে কিভাবে প্রিসিপিটেট ফেলতে হয়, সলিউশনে কিভাবে প্রিসিপিটেট আসে, সেই প্রিসিপিটেট পড়ার নিয়ম কি, সেটা হচ্ছে আমরা এই KSP ভ্যালু থেকে জানতে পারবো। দেখো এই যে KSP ভ্যালু, এই KSP ভ্যালু কিন্তু একটা নির্দিষ্ট টেম্পারেচারে ফিক্সড। যখন একটা সলিউশন তুমি ইউজ করছো, সেই সলিউশন যদি ক্লিয়ার সলিউশন হয় তাহলে মনে রাখবে সলিউশনের মধ্যে যে সল্টটা ডিজলভ আছে সেই সল্টটা ক্যাটায়ন এবং অ্যানায়নের কনসেন্ট্রেশনের গুণফল সেই টেম্পারেচারে KSPর সঙ্গে সমান। সেই কারণের জন্য কি হচ্ছে না তোমার সেই কারণের জন্য সলিউশনের মধ্যে কোনো প্রিসিপিটেট নেই, সমান অথবা কনসেন্ট্রেশনের তোমার হচ্ছে যে ক্যাটায়ন এবং অ্যানায়নের কনসেন্ট্রেশন সেটা KSPর সঙ্গে সমান হতে পারে অথবা KSPর থেকে কম। সেই কারণের জন্য সলিউশনটা ক্লিয়ার সলিউশন। কিন্তু যেই KSPর থেকে বেশি হয়ে যাবে ওই নির্দিষ্ট টেম্পারেচারে সঙ্গে সঙ্গে কিন্তু প্রিসিপিটেট পড়তে পারে না, পড়বেই। সেই কারণের জন্য তোমরা যখন প্র্যাকটিক্যাল করবে দেখবে তোমাদের ল্যাবে আমরা যখন একটা সলিউশনের সঙ্গে আর একটা সলিউশন মিশিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে দেখবে একটা প্রিসিপিটেট বা অধক্ষেপ পড়ে যায়। অধক্ষেপটা কি, একটা সলিড সাবস্ট্যান্স সলিউশনের মধ্যে এটা টেস্ট টিউব বা বিকারের নিচে পড়ে থাকে, সেটাকেই বলছি আমরা অধক্ষেপ। সেই অধক্ষেপ পড়বে কখন না সলিউশন ক্লিয়ার সলিউশন মানে KSPর সঙ্গে ক্যাটায়ন অ্যানায়নের কনসেন্ট্রেশন গুণফল সমান থাকে। যদি কোনো কারণে ক্যাটায়ন অ্যানায়নের গুণফল KSPর তুলনায় বেশি হয়ে যায় তাহলে কিন্তু প্রিসিপিটেট পড়বে। এখানে বলেছি দেখো, ইফ ইন দ্য সলিউশন দ্য প্রোডাক্ট অফ দ্য মোলার কনসেন্ট্রেশন অফ ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন অফ দ্য সল্ট at a particular temperature is greater than the solubility product, then the salt will be precipitated.
উল্টো দিকে দ্য প্রোডাক্ট অফ দ্য মোলার কনসেন্ট্রেশন অফ ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন অফ দ্য সল্ট ইন দ্য সলিউশন ইজ লেস দ্যান দ্য সলিবিলিটি প্রোডাক্ট, দেন দ্য সল্ট উইল এক্সিস্ট ইন দ্য সলিউশন ইন দ্য ডিজলভ স্টেট। ঠিক আছে, তাহলে এই যে দুটো নিয়ম, যে এই দুটো যে ফর্মুলা, এই দুটো ফর্মুলা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। কার ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট না, প্রিসিপিটেশনের ক্ষেত্রে, সলিউশনের প্রিসিপিটেশন কেমনভাবে আসবে সেটার ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট। এরপরে বলছি কি না, হোয়াট ইজ দ্য কমন আয়ন এফেক্ট। কমন আয়ন এফেক্ট কি না, একটা সলিউশনের মধ্যে কিভাবে তুমি প্রিসিপিটেট আনছো সেটা এই সলিবিলিটি প্রোডাক্ট প্রিন্সিপালের উপর যেরকম ডিপেন্ড করে, আর একটা নিয়মের উপর ডিপেন্ড করে। দিস ইজ দ্য কমন আয়ন এফেক্ট। কমন আয়ন এফেক্টটা কি, একটা সলিউশন যেটা যে সল্ট দিয়ে তৈরি, সেই সল্টের ক্যাটায়ন এবং অ্যানায়ন এর কোনো একটা যদি অন্য কোনো সল্টের ক্যাটায়ন এবং অ্যানায়নের সঙ্গে কমন হয়, তখন ওই সেকেন্ড সল্টটাকে যদি ওই সলিউশনের মধ্যে ডিজলভ করা হয়, তাহলে কি হবে না, তোমার সলিউশনের প্রিসিপিটেট পড়তে বাধ্য। যেমন কি বলছে দেখো না, অ্যান এক্সাম্পল অফ এ কমন আয়ন এফেক্ট ক্যান বি অবজার্ভ when gaseous hydrogen chloride is passed through a sodium chloride solution, leading to the precipitation of NaCl due to the excess chloride ion। ঠিক আছে, কেন এক্সেস ক্লোরাইড আয়নের কথা বলছি এখানে না, কেন আমরা এখানে এক্সেস ক্লোরাইড আয়নের কথা বলছি না, যখন আমরা NaCl কে আমরা গ্যাসিয়াস হাইড্রোক্লোরিক অ্যাসিডকে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দিয়ে আমরা চালনা করছি, তখন কি হচ্ছে না, HCl ভেঙে গিয়ে H+Cl- পরিণত হচ্ছে। এবার সেই Cl- সোডিয়াম ক্লোরাইডের KSP যেটা আমরা ইকুয়েশন পাই, KSP = সোডিয়াম Na+ কনসেন্ট্রেশন ইন্টু Cl- কনসেন্ট্রেশন, তার Cl- এর কনসেন্ট্রেশন বাড়িয়ে দিচ্ছে। ফলে কি হচ্ছে, এদের দুজনের ক্যাটায়ন এবং অ্যানায়নের গুণফলটা বেড়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে না, প্রিসিপিটেট পড়বে। তার কারণ তোমার যদি ওই টেম্পারেচারে KSP কে ঠিক রাখতে হয়, তাহলে তোমাকে NaCl এর প্রিসিপিটেটকে ফেলতেই হবে, না হলে কিন্তু তোমার যে আগে যেটা পড়লাম আমরা সলিবিলিটি প্রোডাক্ট প্রিন্সিপাল, সেটাকে ভায়োলেশন করবে। তাহলে কমন আয়ন এফেক্টটা কি না, কমন আয়ন এফেক্টটা হচ্ছে আমাদের সলিউশনের মধ্যে থাকা কোনো একটা এক্সিস্টিং সল্ট, তার ক্যাটায়ন এবং অ্যানায়নের কোনো একটা যদি অন্য কোনো সল্টের সঙ্গে কমন হয়, তাহলে সেই সেকেন্ড সল্টকে যদি প্রথম সলিউশনের মধ্যে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে প্রিসিপিটেট পড়ে। যেহেতু প্রথম সল্ট এবং দ্বিতীয় সল্টের কোনো একটা আয়ন কমন, সেই কারণের জন্য এটার নাম হচ্ছে, এই প্রসেসটার নাম হচ্ছে কমন, বা এই এফেক্টটার নাম হচ্ছে কমন আয়ন এফেক্ট। ঠিক আছে, তো এই কমন আয়ন এফেক্টটা আমরা কীভাবে মানে কোথায় অ্যাপ্লিকেশন করি না, কমন আয়ন এফেক্টটা আমরা অ্যাপ্লিকেশন করি কোথায় না, আমাদের যে প্র্যাকটিক্যালে আমরা বিভিন্ন যে গ্রুপ সেপারেশন করি, বিভিন্ন মেটাল এর যে প্রিসিপিটেট ফেলি, সেটা এই কমন আয়ন এফেক্ট এবং তোমার সলিবিলিটি প্রোডাক্ট প্রিন্সিপাল, এই দুটো প্রিন্সিপালের ওপর ডিপেন্ড করেই হয়ে থাকে। তো আমি বলবো এই দুটো প্রিন্সিপাল ভালো করে বুঝতে পড়তে তোমরা ক্লাস ভিডিওটা দেখো, তাহলে আরও ভালো করে এই কমন আয়ন এফেক্ট এবং সলিবিলিটি প্রোডাক্ট প্রিন্সিপালটা বুঝতে পারবে। এবং এই রিলেটেড কিছু অঙ্ক রয়েছে, মিক্সচারের অঙ্ক, অ্যাসিড বেস মিক্সচারের অঙ্ক, দুটো অ্যাসিড দুটো বেসকে একসঙ্গে মিশিয়ে দিয়েছে, তার কনসেন্ট্রেশন বের করতে দিয়েছে, এই ধরনের কিছু অঙ্ক এখানে রয়েছে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটা। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।